My dear students and friends, welcome to my channel SK Maths Corner. আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 12 এর বাইনারি অপারেশনের পরবর্তী পার্ট। তার মানে আমরা ক্লাস 12 এর উপরে লাস্ট যে ভিডিওটি আমরা দেখেছিলাম সেটি ছিল হচ্ছে বাইনারি অপারেশনের ফার্স্ট পার্ট। সেখানে আমরা দেখেছিলাম বাইনারি অপারেশনের ডেফিনেশন, বাইনারি অপারেশনের কিছু এক্সাম্পল এবং বাইনারি অপারেশনের ক্লোজার প্রপার্টি, বাইনারি অপারেশনের কিছু ল যেমন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, সেই লগুলো দেখেছিলাম। কোনো বাইনারি অপারেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট কী হয় সেটাও আমরা দেখেছিলাম এবং আইডেন্টিটি এলিমেন্টের যদি অস্তিত্ব থাকে তাহলে আইডেন্টিটি এলিমেন্টটি হচ্ছে ইউনিক হয় সেটাও দেখেছিলাম। কোনো বাইনারি অপারেশনের যে কোনো পদের মানে বাইনারি অপারেশনের রেসপেক্টে যে কোনো পদের বিপরীত পদ মানে হচ্ছে ইনভার্স এলিমেন্ট কী করে বার করতে হয় সেটাও আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব ঠিক তার পরবর্তী অংশ থেকে। তাহলে আজকে আমরা যেটি দেখব সেটি হলো কি, ফার্স্ট আমাদের কি বলছে, ফার্স্টে বলছে যে কোনো সংযোজ্য দ্বিপদ প্রক্রিয়া সাপেক্ষে কোনো সেটের কোনো বিলম্বযোগ্য পদের বিপরীত পদ অনন্য। তার মানে কি, কোনো অ্যাসোসিয়েটিভ বাইনারি অপারেশন যদি দেওয়া থাকে সেই বাইনারি অপারেশনের রেসপেক্টে কোনো এলিমেন্টের যদি ইনভার্সের অস্তিত্ব থাকে তাহলে সেই ইনভার্সটা কিন্তু ইউনিক হবে, সেটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক আমরা কীভাবে দেখব। ধরা যাক স্টার একটা বাইনারি প্রক্রিয়া যার সাপেক্ষে এস সেটের একটি বিলম্বযোগ্য পদ মানে ইনভার্টেবল পদ এর দুটি বিপরীত পদ আছে, মানে এ এর ইনভার্স আছে এবং ধরলাম সেই ইনভার্স হচ্ছে দুটো, একটা হচ্ছে A1 একটা A2 এবং ই হলো ওই বাইনারি অপারেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট। তার মানে কি স্টার বাইনারি অপারেশনের রেসপেক্টে ইটা হলো আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এখন আমাদের A1টাকে যদি আমরা কাজে লাগাই মানে এ স্টার A1 মানে যেহেতু এর ইনভার্স হচ্ছে A1 তাহলে এ স্টার A1 ইকুয়াল টু A1 স্টার এ ইকুয়াল টু ই হবে, সেটা আমরা জানি, আগের ভিডিওতে দেখে রেখেছিলাম। এবং A2টা যেহেতু আবার এর ইনভার্স তাহলে আমরা সেটা একদম একই রকম প্রসেস করতে পারি যে এ স্টার A2 ইকুয়াল টু A2 স্টার এ ইকুয়াল টু ই। তাহলে যেহেতু আমার স্টারটা বলা আছে অ্যাসোসিয়েটিভ, এই যে প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে সংযোজ্য দ্বিপদ প্রক্রিয়া, তাহলে অ্যাসোসিয়েটিভ হলে তাহলে এই যে তিনটে এলিমেন্ট দেখতে পাচ্ছি A1 A2 A1 A2, তাহলে এদের উপরে যে আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করলে A1 স্টার এ এটার উপরে অ্যাপ্লাই করলাম স্টার A2, তাহলে A1 স্টার এ মানে কি ই, তাহলে ই স্টার A2 আইডেন্টিটি এলিমেন্টের সাথে যে কোনো এলিমেন্টের দ্বিপদ প্রক্রিয়া নিলেই সেই এলিমেন্টটি পাওয়া যায়, তাই তো। তাহলে এখানে A2 হবে, এই যে A2 হলো, তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা A2 পেলাম। আবার এইটা আমরা ঠিক ক্যালকুলেশন করব এইভাবে, মানে এর সাথে A2টাকে আগে ক্যালকুলেট করছি। A1 স্টার এ স্টার A2 এ স্টার A2 মানে কত, এই যে এ স্টার A2 মানে কিন্তু ই, তাহলে এখানে A1 স্টার ই আসছে, A1 স্টার ই মানে কত A1, যেহেতু হচ্ছে ইটা একসম উপাদান, কিন্তু স্টারটা বলা আছে অ্যাসোসিয়েটিভ, তাই তো। অ্যাসোসিয়েটিভ মানে কি এই A1 স্টার এ স্টার A2 এটা করলেও যা হবে, A1 স্টার এ স্টার A2 এটা করলেও তাই হবে। তাহলে এই দুটো হচ্ছে সেম, এই দুটো সেম মানে কি এই A2 আর A1 সেম, এই যে। কিন্তু আমরা জানি A1 স্টার এ স্টার A2 ইকুয়াল টু A1 স্টার এ স্টার A2, যেহেতু সংযোগ নিয়ম থেকে আমরা লিখছি, এই যে সংযোগ নিয়ম। আবার এইটার ভ্যালুটা হচ্ছে A1 আর এইটার ভ্যালুটা হচ্ছে A2, সেই জন্য এখানে লেখা আছে দেয়ারফর মানে অতএব A1 ইকুয়াল টু A2। তাহলে মানে কী দেখতে পেলাম যে আমরা এ এলিমেন্টের দুটো ইনভার্স ধরে নিয়েছিলাম, একটা হচ্ছে A1 আর একটা A2, কিন্তু দেখলাম সেই ইনভার্স দুটো সেম হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে কী লিখতে পারি, কনক্লুশন লাস্ট লাইনে লেখা আছে এই যে দেয়ারফর কোনো বিলম্বযোগ্য পদের বিপরীত পদ ইউনিক, মানে অনন্য, কোনো বিলম্বযোগ্য পদের বিপরীত পদ ইউনিক হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা কি বলছে, যদি কোনো সেট এসে একটি সংযোগ নিয়ম মেনে চলা দ্বিপদ প্রক্রিয়া স্টার হয় এবং ওই সেটের কোনো বিলম্বযোগ্য পদ এ এর বিপরীত পদ এ ইনভার্স হয়, তবে এ ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু এ। তার মানে কি স্টার একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনটেন করছে এমন একটা দ্বিপদ প্রক্রিয়া এবং এ একটা ইনভার্টেবল এলিমেন্ট এবং ধরা হলো যে এ এর ইনভার্স হচ্ছে এ ইনভার্স, মানে এ এর বিপরীত হচ্ছে এ ইনভার্স, এই যে। তাহলে আমাদের দেখাতে হবে কি যে ইনভার্সের ইনভার্স আবার সেই এলিমেন্টটা রিটার্ন আসবে, মানে এ ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু এ। তাহলে দেখে নেওয়া যাক আমরা কী করে করবো। ধরা যাক স্টার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে এস সেটের একসম পদ হচ্ছে ই, কারণ আমরা জানি যে আমরা আগের দিনেই বলে রেখেছিলাম যে আমরা যখনই বিপরীত পদ মানে ইনভার্টেবল এলিমেন্ট নিয়ে কাজ করব তখনই কিন্তু সবসময় আমাদের আইডেন্টিটি এলিমেন্টটা কাজে লাগবে। তাহলে আইডেন্টিটি এলিমেন্টটা আগে আমাদের এখানে ধরে নিতে হবে যে ধরা যাক স্টার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে এস সেটের একসম পদ হচ্ছে ই, তাহলে এর ইনভার্সটা কিন্তু এইটা A⁻⁻1, তাহলে এ স্টার এ ইনভার্স ইকুয়াল টু ই হবে, আবার এ ইনভার্স স্টার এ সেটাও ইউ হবে, তাই তো। এখন
এখান থেকে আমরা কি বলতে পারছি যে এ হলো এ ইনভার্সের বিপরীত পদ। কেন? কারণ আমরা ওই এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু যদি ই হয় তাহলে বিটাকে বলছিলাম এ এর বিপরীত। তাহলে এখানে এ স্টার এ ইনভার্স ইকুয়াল টু ই, আবার এ ইনভার্স স্টার এ সেটাও ই। তার মানে কী বলতে পারি যে এটা হচ্ছে এ ইনভার্সের বিপরীত পদ। তাহলে এ ইনভার্সের বিপরীত পদ মানে কি? এ ইনভার্সের ইনভার্স ইকুয়াল টু এ। তাহলে খুব সহজে আমাদের প্রমাণ হয়ে গেল, খুব ইজি একটা প্রুফ। আচ্ছা, নেক্সট আমরা দেখব কি বলছে, যদি কোনো অশূন্য সেট এসে একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার সংযোজ্য হয় এবং অভেদ উপাদানের অস্তিত্ব থাকে, মানে আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব থাকে, তবে যে কোনো দুটি বিলম্বযোগ্য উপাদান এ ও বি এর জন্য, মানে এ বি বিলংস টু এসের জন্য এ স্টার বি হোল ইনভার্স ইকুয়াল টু বি স্টার বি ইনভার্স স্টার এ ইনভার্স হবে। তার মানে কি, এস সেটে একটা দ্বিপদ প্রক্রিয়া দেওয়া আছে, সেই দ্বিপদ প্রক্রিয়াটা অ্যাসোসিয়েটিভ দেওয়া আছে এবং আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব আছে। তাহলে এই স্টার দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে মানে যে কোনো দুটো এলিমেন্ট এ আর বি যাদের বিপরীতের অস্তিত্ব আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ স্টার বি তার হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স স্টার এ ইনভার্স। এই যে এইটা কিন্তু একটা ফর্মুলা। তাহলে এটা আমরা প্রমাণ করব। তাহলে যেহেতু আমরা এ স্টার বি এইটার ইনভার্স হচ্ছে এইটা, তার মানে কি এ স্টার বি এর সাথে এইটার কম্পোজ করলে আইডেন্টিটি এলিমেন্ট হবে। তাহলে এটা ডান দিক থেকেও কম্পোজ করলেও আইডেন্টিটি এলিমেন্ট হবে, আবার এ স্টার বি এর সাথে এইটা যদি বাম দিক থেকে কম্পোজ করি সেক্ষেত্রেও আইডেন্টিটি এলিমেন্ট পাবো। এটা যদি দেখাতে পারি তাহলে এ স্টার বি তার ইনভার্স এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক প্রুফটা কী বলছে। ধরি এ কমা বি বিলংস টু এস, সেই যে এ বি বিলংস টু এস দেওয়া আছে, এবং এ ইনভার্স বিলংস টু এস, বি ইনভার্স বিলংস টু, এই যে বিলম্বযোগ্য উপাদান বলা আছে, সেই জন্য এ ইনভার্স বিলংস টু এস, বি ইনভার্স বিলংস টু এস। এখন আমাদের এইটার ইনভার্স কিন্তু এইটা দেখাতে হবে। তার মানে কি, এইটার সাথে এইটা ডান দিকে দিয়ে কম্পোজ করব, এই যে এ স্টার বি স্টার এই ডান দিক দিয়ে কম্পোজ করা হলো, বি ইনভার্স স্টার এ ইনভার্স, মানে এইটার বলটা ডান দিকে লেখা হয়েছে এই এ স্টার বি এর। আচ্ছা, এবার যেহেতু আমার স্টারটা অ্যাসোসিয়েটিভ বলা আছে, এই যে সংযোজ্য মানে অ্যাসোসিয়েটিভ, তাহলে এখানে আমরা ব্রাকেট আপ করতে পারি এ স্টার বি স্টার বি ইনভার্স স্টার এ ইনভার্সে, যেহেতু সংযোজ্য তাহলে এখানে আমরা ব্রাকেট দিতে পারি। আবার এই ব্রাকেটটা যেহেতু অ্যাসোসিয়েটিভ, মানে স্টারটা যেহেতু অ্যাসোসিয়েটিভ, আবার এই ব্রাকেটটা চেঞ্জ করে আমরা বি ইনভার্সে আনতে পারি। বি ইনভার্স মানে কত? ই। আবার ই স্টার এ ইনভার্স এটা মানে কত? এ। তাহলে এ স্টার এ ইনভার্স, এ স্টার এ ইনভার্স মানে কত? ই। তাই তো? তাহলে খুব সহজে দেখতে পেলাম আমরা আইডেন্টিটি এলিমেন্ট চলে আসছে এখানে। কিন্তু এই যে প্রথম যে এইটাকে লিখতে পারলাম, এটা কিন্তু সংযোগ নিয়ম দিয়ে এই ব্র্যাকেটটাকে চেঞ্জ করে, মানে এই যে এই ভিতরে ব্র্যাকেটটা চেঞ্জ করে বি ইনভার্সে দেওয়া হলো, এটাও কিন্তু সংযোগ নিয়ম অ্যাপ্লাই করা হয়েছে। আর বি স্টার বি ইনভার্স, যেহেতু বি এর বিপরীত উপাদান হচ্ছে বি ইনভার্স, তাহলে বি স্টার বি ইনভার্স ইকুয়াল টু কত? আইডেন্টিটি এলিমেন্ট। আবার আইডেন্টিটি এলিমেন্টের সাথে যে কোনো এলিমেন্টের কম্পোজ করলে সবসময় সেই এলিমেন্ট পাওয়া যায়। তাহলে ই স্টার এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স হবে, এই যে সেটা ডান দিকে লেখা আছে ব্র্যাকেটের মধ্যে। আর এ স্টার এ ইনভার্স, সেটা এ এর বিপরীত হচ্ছে এ ইনভার্স, তাহলে এটা কম্পোজ করলে ই পাবো। তাহলে এক নাম্বার গেল আমাদের ই। তাহলে এটা ডান দিক থেকে কম্পোজ করে আমরা দেখতে পেলাম ই চলে আসছে, তাই তো? এবার আমরা বাম দিক থেকে কম্পোজ করবো, তার মানে কি বি ইনভার্স স্টার এ ইনভার্স স্টার এ স্টার বি, এটা ক্যালকুলেট করে দেখাবো যে ই আসছে। তাহলে দেখে নেওয়া যাক কী বলছে। এই যে বাম দিকে লেখা হয়েছে এবারে বি ইনভার্স স্টার এ ইনভার্স স্টার এ স্টার বি। তাহলে এটাকে আবার সে একদম সংযোগ নিয়মে ভেঙে ফেলবো। এখানে একটা ব্র্যাকেট দেবো, এই যে এখানে একটা ব্র্যাকেট এ ইনভার্স স্টার এ স্টার বি। এবার এটা আবার চেঞ্জ হবে যেহেতু সংযোগ নিয়ম, তাহলে এখানে এ ইনভার্স আর এটাকে ব্র্যাকেট আপ করবো, আর স্টার বি থাকবে। আবার এ ইনভার্স স্টার এটা মানে ই স্টার বি মানে হচ্ছে বি ইনভার্স স্টার বি মানে আবার ই। তার মানে কী দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই এলিমেন্টটা, এই বি ইনভার্স স্টার এ ইনভার্স, এই এলিমেন্টটা এ স্টার বি এর ডান দিক থেকে বা বাম দিক থেকে যে দিক থেকে কম্পোজ করি না কেন আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাচ্ছে, তাই তো? তার মানে কি এ স্টার বি এর ইনভার্সটা হচ্ছে বি ইনভার্স স্টার এ ইনভার্স। সেটা আমরা কনক্লুশন লিখবো যে 1 ও 2 থেকে লেখা যায় বি ইনভার্স স্টার এ ইনভার্স হলো এ স্টার বি এর বিপরীত উপাদান, অর্থাৎ এ স্টার বি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স স্টার এ ইনভার্স। প্রমাণিত হয়ে গেল খুব সহজেই। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা কি বলছে, অ্যাডিশন মডিউলো। আমরা এখানে দেখবো অ্যাডিশন মডিউলো এবং মাল্টিপ্লিকেশন মডিউলো, মানে এখানে কিন্তু আমরা সংযোজন ছকটা নিয়ে আলোচনা করছি। এখন এই সংযোজন ছকের থেকে আমরা বলে দিতে পারবো যে কম্পোজিশনটা কম্পিটিটিভ কিনা, কম্পোজিশনের আইডেন্টি এলিমেন্ট কী হবে, কম্পোজিশনের বিপরীত উপাদানে প্রত্যেকটা এলিমেন্টের মানে সেটের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টের বিপরীত এলিমেন্টগুলো কী হবে সেটা দেখবো। আচ্ছা, ফার্স্টে আমরা যেটা দেখি অ্যাডিশন মডিউল। অ্যাডিশন মডিউলও কী বলছে
অ্যাডিশন মডিউল হচ্ছে এই প্রক্রিয়াটিকে আমরা প্লাস সাফিক্সে এন এরকম ছোটো হাতের এন প্লাস এন মানে এখানে হচ্ছে প্লাস মডিউল এন, এটাকে বলা হয় প্লাস মডিউল এন বা প্লাস সার্কেল দিয়ে সাফিক্স এন দ্বারা সূচিত করা হয়, এইভাবে আমরা চিহ্নিত করি। এটার মানে কি, এই অপারেশনটার মানে কি, অপারেশনটা দিলে কী হবে, দুটো এলিমেন্টের মাঝে দিলে কী হবে সেটা এই যে এখানে ডিফাইন করা আছে। তার আগে এটা একটু পড়ে নিই, কী বলছে, এন একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তার মানে কি এন কিন্তু গ্রেটার দ্যান 1 ধনাত্মক অখণ্ড সংখ্যা, এবং জেড এন ইকুয়াল টু, মানে জেড এন মানে কি, জেড এন মানে হচ্ছে জেড এনের মধ্যে কারা কারা থাকবে, জেড এনের মধ্যে কিন্তু এন সংখ্যক এলিমেন্ট থাকবে, যেখানে হচ্ছে এন দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারগুলো পাওয়া যাবে, রিমাইন্ডারগুলো কী কী হবে, 0 1 2 3 4 5 এরকম করতে করতে আপ টু n-1 পর্যন্ত হবে, যেহেতু এন দিয়ে ভাগ করছি রিমাইন্ডারগুলো, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ, ভাগশেষগুলো কী হবে 0 1 2 3 আপ টু n-1, তাহলে এখানে কিন্তু এন খান এলিমেন্ট আছে জেড এনের মধ্যে, এবং জেড এন ইজ ইকুয়াল টু এটা হলে এন ভাজক নির্ভর যোগ প্রক্রিয়াকে আমরা নিম্নলিখিত রূপে সংজ্ঞায়িত করি। কীভাবে, এ বি বিলংস টু জেড এন হলে এই অপারেশনটার মানেটা কি, এ প্লাস সার্কেল এন বি বা এ প্লাস এন বি, তার মানে এ প্লাস মডিউলো এন বি, এটার মানে হচ্ছে এ আর বিকে আমরা যোগ করব, যোগ করে এন দিয়ে ভাগ করব, এন দিয়ে ভাগ করে যে অঋণাত্মক ভাগশেষটা পড়ে থাকবে সেটাকেই আমরা লিখব। তার মানে কি, সবথেকে ছোটো অঋণাত্মক ভাগশেষ যখন এ প্লাস বিকে এন দ্বারা ভাগ করা হবে। তার মানে কি, যদি আমরা ধরলাম এনের কাছে আমরা সাপোজ 4 নিলাম, এনের কাছে 4 নিলাম, আর এর কাছে নিলাম 2, বির কাছে নিলাম 3, তাহলে 2 + 3 করলে কত হয়, 2 + 3 করলে কিন্তু 5। তার মানে কি 5কে আমরা 4 দিয়ে ভাগ করব, 5কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, ভাগশেষ 1, তাহলে এখানে কিন্তু উত্তরটা হবে আমার 1। তার মানে কি 2 প্লাস সার্কেল 4 মডিউলো 3, এরকম হলে আমাদের কী হবে, এটা 2 + 3 করলে 2 + 3 করলে আমাদের কত পাচ্ছিলাম, 2 + 3 করলে আমরা পাচ্ছিলাম যে 5কে 4 দিয়ে ভাগ করলে 1, তাই তো। তাহলে এটা এক্সাম্পল নিই, তাহলে আমরা আরও ক্লিয়ার হবে ব্যাপারটা যেটা বলছি আমি। এই যে 5 আর 4, 5 4 আজ প্লাস মডিউলো 2 দেওয়া আছে মাঝখানে, তাহলে 5 আর 4 প্রথমে আমরা যোগ করে নেবো, যেমন নর্মাল যেমন যোগ করতে হয় তেমন যোগ করে নেবো। তাহলে 5 আর 4 কত, 9, 9কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 4 2 8, 1 ভাগশেষ থাকে, তাহলে এখানে 1 উত্তর হবে। 9 আর 5 কত হয়, এখানে প্লাস মডিউলো 5 আছে, তাহলে 9 আর 5 কত হয়, প্রথমে যোগ করে নেবো নর্মাল, এই 9, এই 9টা আর এই 5টা, 9 আর 5 কত হয়, 9 আর 5 14, 14কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 14কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 2 10, 4 ভাগশেষ থাকে, সেই জন্য কিন্তু এখানে আমাদের 4 লেখা হয়েছে। আর 7 প্লাস মডিউলো 3 আছে মাঝখানে, এখানে 5 আছে, তাহলে 7 আর 5 কত হয়, 7 5 যোগ করলে কিন্তু হয় 12, 12 প্লাস মডিউলো 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 12কে ভাগশেষ 0, সেই জন্য এখানে 0, এই ডান দিকে এইগুলো লেখা আছে যে 12কে 3 দিয়ে ভাগ করে 3 4 12 + 0, এইগুলো হচ্ছে ভাগশেষ, এইগুলোই কিন্তু আমাদের অ্যান্সার। এই যে 9, 5 আর 4 9 হচ্ছিলো, একে আমরা 2 দিয়ে ভাগ করছিলাম, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4 × 2 + 1, তাহলে ভাগশেষে 1 উত্তর হবে। এখানে 9 আর 5 14 হচ্ছিলো, 14কে এই প্লাস মডিউলো 5 আছে, তাহলে 5 দিয়ে ভাগ করবো, 5 2 10 + 4, তাহলে এই 4টা কিন্তু এখানে অ্যান্সার। তাহলে খুব সহজে আমরা বুঝে গেলাম। এবার আমরা সেট নিয়ে একটা সংযোজন তালিকা তৈরি করব। এই Z4 মধ্যে কারা থাকবে, ওই যে এখানে 4 দিয়ে ভাগ করলে অঋণাত্মক যে ভাগশেষগুলো সেগুলো কী কী, 4 দিয়ে ভাগ করলে 0 1 2 3 এইগুলো হয়, আমরা জানি, তাই তো। তাহলে 0 1 2 3 হলে তাহলে Z4 মধ্যে কে কে থাকবে, Z4 মধ্যে কিন্তু 0 1 2 আর 3 থাকবে। তাহলে Z5 মধ্যে কারা থাকবে, Z5 মধ্যে কিন্তু থাকবে 0 1 2 3 4। Z6 মধ্যে কারা থাকবে, 0 1 2 3 4 5 পর্যন্ত থাকবে। Z7 মধ্যে আপ টু 6 পর্যন্ত থাকবে, 0 থেকে 6 পর্যন্ত, তাই তো। তাহলে এখানে Z4 মধ্যে কিন্তু 0 1 2 3। তাহলে এখানে যদি প্লাস মডিউলো 4 অ্যাপ্লাই করা হয়, তাহলে সংযোজন টেবিলটা কী হবে, এখানে আমরা একটা টেবিল বানানো হয়েছে, এই টেবিলে কিন্তু 5খানা কলাম আছে আর 5টা রো আছে। এখানে আমরা ওই কম্পোজিশনটা লিখেছি যে প্লাস মডিউলো 4 মানে অ্যাডিশন মডিউলো 4 লেখা আছে। আর সেটার যে এলিমেন্টগুলো 0 1 2 3 4, এই যে 0 1 2 3, 4 না, 0 1 2 3, 0 1 2 3, এটা যেমন এই দিকে লিখবো আর এটা ঠিক এই দিকে লিখবো, এই কলাম বরাবর 0 1 2 3। এইবারে আমরা এই 0 + 0 মানে কত, 0 হয়, 4-এর থেকে ছোটো, যেহেতু এখানে অ্যাডিশন মডিউলো 4 আছে, তাহলে 4-এর দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেই 4-এর থেকে বেশি হয়ে যাবে সাথে সাথে আমরা 4 দিয়ে ভাগ করব, ভাগ করে যে ভাগশেষটা পাবো, অঋণাত্মক যে ভাগশেষটা, সেই ভাগশেষটা কিন্তু আমরা লিখব। তাহলে 0 + 0 মানে কত, 0, তাহলে কোনো অসুবিধা নেই, 4-এর থেকে ছোটো।
জিরো প্লাস এক মানে কত এক, কোনো অসুবিধা নেই। জিরো প্লাস দুই মানে কত দুই, জিরো প্লাস তিন মানে কত তিন, এক প্লাস জিরো মানে কত এক, এক প্লাস এক মানে কত দুই, এক প্লাস দুই মানে কত তিন, এক প্লাস তিন মানে কত চার। তাহলে এই যে চারের সমান হয়ে যাচ্ছে, চারের সমান হয়ে গেলে তাহলে চার দিয়ে ভাগ করলে কত হচ্ছে ভাগশেষ জিরো, সেই জন্য কিন্তু এখানে জিরো লেখা হয়েছে। এক প্লাস তিন মানে কত চার, এখানে অ্যাডিশন মডিউল 4 আছে, সেই জন্য 4 দিয়ে ভাগ করা হয়েছে। চারকে চার দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে জিরো, সেই জন্য এখানে জিরো। আচ্ছা, টু প্লাস জিরো মানে টু, টু প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি, টু প্লাস টু মানে কত ফোর, ফোর হয়ে যাচ্ছে, এখানে আবার ফোর আছে, তাহলে টু প্লাস টু মানে কত হবে এই যে জিরো হবে। কেন? কারণ টু প্লাস টু মানে ফোর হচ্ছিলো, ফোরকে এখানে যেহেতু ফোর আছে তাহলে ফোরকে ফোর দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় জিরো, সেই জন্য এখানে জিরো। টু প্লাস থ্রি, টু প্লাস থ্রি মানে কত, টু প্লাস থ্রি মানে কিন্তু ফাইভ, টু প্লাস থ্রি মানে ফাইভ, তাহলে এই যে এই লাইনে বসবে, এইখানে বসবে, এই যে টু, টুর লাইন হচ্ছে এইটা আর থ্রির লাইন হচ্ছে এটা, তার মানে এখানে বসবে। টু প্লাস থ্রি মানে কিন্তু ফাইভ, ফাইভ আর এখানে আছে প্লাস মডিউলো ফোর, তাহলে আমরা ফাইভকে ফোর দিয়ে ভাগ করলে ভাগশেষ কত এক, সেই জন্য এখানে এক হবে। ঠিক লাস্টের লাইনটা তাহলে আমরা বুঝতেই পারছি লাস্টের লাইনটা কীভাবে হবে। লাস্টের লাইনটা থ্রির সাথে জিরো, থ্রির সাথে জিরো হলে তিন আর শূন্য কত তিন, তিন আর এক যোগ করলে কত চার, চারকে চার দিয়ে ভাগ করলে হয় শূন্য। লাস্ট লাইনে তিন আর দুই কত পাঁচ, পাঁচকে চার দিয়ে ভাগ করলে কত হয় ভাগশেষ এক, আর তিন আর তিন কত ছয়, ছয়কে চার দিয়ে ভাগ করলে কত হয় ভাগশেষ দুই, সেই জন্য একদম লাস্টে দুই লেখা আছে। তাহলে কিন্তু এখানে আমরা সংযোজন যে ছকটা, সেই সংযোজন ছকটা কিন্তু কমপ্লিট করে নিলাম। এই যে সংযোজন ছকটা এখান থেকে স্টার্ট হয়ে এখান থেকে এই, তাহলে সংযোজন ছকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এলিমেন্টগুলো আছে সংযোজন ছকে, এখানে কিন্তু এই একটা রো, দুটো রো, তিনটে রো, আর লাস্টে একটা চারটে রো, আর এখানে একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, চারটে কলাম, চারটে কলাম আছে টেবিলটাতে। এটা তো সেটের এলিমেন্ট, এটাও তো সেটের এলিমেন্ট, এটা তো কম্পোজিশন, সেই জন্য আমরা টেবিলটা হচ্ছে আসলে এইটা, এটা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন করে যে ভ্যালুগুলো পাচ্ছি সেই ভ্যালুগুলো যদি আমাদের এই সেটের এলিমেন্ট হয়, মানে এই সেটেরই এলিমেন্ট হয় সব কটা, তাহলে আমরা বলবো যে কম্পোজিশনটা হচ্ছে ক্লোজড, কম্পোজিশনটা কি ক্লোজ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যে এলিমেন্টগুলো পেয়েছি সেই এলিমেন্টগুলো কিন্তু সবকটা সেটের এলিমেন্ট, তার মানে এই কম্পোজিশনটা ক্লোজড। এবং কম্পোজিশনটা কী দেখতে পাচ্ছি আরও, এই যে 0 1 2 3 এই যে সেটের এলিমেন্ট যেটা আছে, দেখবো যে কোন রোতে আছে, আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট রোতেই আছে, এই যে এই রোতে। আবার দেখবো এই যে এই 0 1 2 3 এই যে কলামটা, এই কোন কলামে আছে, এই যে চারটে কলাম আছে কোন কলামে, ফার্স্ট কলামেই আছে। এই কলামটা আর এটা সেম, এই কলামটা এই কলামটা, আর এই রোটা আর এইখান থেকে এই রোটা সেম। তাহলে যখনই এমন হবে তখন ওই যে রো আর যে কলাম সেম হচ্ছে তাদের ইন্টারসেকশন পজিশানে যে জায়গাটা থাকবে সেটাই হবে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এই রো আর এই কলাম, ফার্স্ট কলাম আর ফার্স্ট রো, এই ইন্টারসেকশানে কী আছে জিরো, তাহলে জিরোটা কিন্তু এখানে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। কোন বাইনারি অপারেশনের রেসপেক্টে, এই প্লাস মডিউলো 4 মানে অ্যাডিশন মডিউলো 4-এর রেসপেক্টে জিরোটা কিন্তু আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। এখন দেখতে পাচ্ছি যে জিরোটা কিন্তু প্রত্যেক রোতে একটা করে আছে আর প্রত্যেক কলামে কিন্তু একটা করে আছে। এই যে এই রোতে জিরো এইখানে, মানে আইডেন্টিটি এলিমেন্ট এখানে, এই রোতে জিরো এইখানে, এই রোতে জিরো এইখানে, আর লাস্টের রোতে জিরো হচ্ছে এই যে তিনের পরে, আর প্রত্যেকটা কলামে জিরো কিন্তু একটা করে, এই যে এই কলামে জিরো, এই কলামে জিরো একদম শেষে লাস্টে, এই কলামে জিরোটা হচ্ছে এই কলামে জিরোটা হচ্ছে এই, তাই তো? তাহলে খুব সহজেই বুঝতে পারছি এখানে কিন্তু আইডেন্টিটি যে এলিমেন্টটা হচ্ছে সেই এলিমেন্টটা কিন্তু প্রত্যেক রোতে একটা করেই থাকবে, প্রত্যেক কলামে কিন্তু একটা করেই থাকবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আরও বলতে পারবো কি জিরোর ইনভার্স, জিরোর ইনভার্সকে, এই জিরোর ইনভার্স হচ্ছে দেখতে হবে এই রোতে কোথায় আইডেন্টিটি এলিমেন্ট আছে, এই রোতে আইডেন্টিটি এলিমেন্ট কোথায় আছে, এই যে, তাহলে এর মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে তার ইনভার্স, মানে জিরোর ইনভার্সকে এই যে জিরো, তাহলে জিরোর ইনভার্স হলো জিরো। তাহলে একের ইনভার্স বার করবো, একের ইনভার্স কী করে বার করবো, দেখতে হবে এই রোতে কোথায় আইডেন্টিটি এলিমেন্ট আছে, এই যে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এর মাথায় কী আছে একদম টপ মোস্টে 3 আছে, তাহলে একের ইনভার্স কিন্তু 3। ঠিক একই রকমভাবে দুইয়ের ইনভার্স কী হবে, দেখতে হবে যে আইডেন্টিটি এলিমেন্টটা কোথায় আছে এই রোতে, এই যে জিরো, তাহলে এর মাথায় কত আছে এই 2, তাহলে 2-এর ইনভার্স কত হচ্ছে, 2-এর ইনভার্স হচ্ছে কিন্তু 2, তাহলে 3-এর ইনভার্স, এই যে লাস্ট লাইনে 3-এর ইনভার্স কী হবে, এই লাস্ট রোতে কোথায় জিরো আছে, এই যে জিরো আছে, এই জিরো বরাবর উপরে উঠে গেলে এখানে আমরা কত পাচ্ছি 1, তাহলে 3-এর ইনভার্স কত হচ্ছে এখানে আমাদের 1। তাহলে খুব সহজেই কিন্তু বুঝতে পারছি যে একটা কম্পোজিশন টেবিল যদি দেওয়া থাকে
কম্পোজিশন টেবিল থেকে আমরা বলতে পারছি যে কম্পোজিশন টেবিলটা ক্লোজড কিনা, কম্পোজিশন টেবিল থেকে বলতে পারছি আইডেন্টিটি এলিমেন্ট কী হচ্ছে, কম্পোজিশন টেবিলটির থেকে বলতে পারছি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স কত হচ্ছে। আরও বলতে পারি আমরা যে কম্পোজিশন যে টেবিলটা আছে এই টেবিলটা আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু সিমেট্রিক কেন, এই টেবিলে যদি ট্রান্সপোজ নেওয়া হয়, ট্রান্সপোজ নিলে কিন্তু আবার এই টেবিলটাই ফিরে আসছে। তার মানে কি, এটা যেহেতু সিমেট্রিক টেবিল হচ্ছে, মানে এই 0 1 2 3 এদিকে 0 1 2 3, এই 1 2 3 0 1 2 3 0, তারপরে 2 3 0 1 2 3 0 1, আর লাস্টের লাইনে 3 0 1 2, আর এখানে লাস্টের কলামে আছে তাই 3 0 1 2, তাই তো। তার মানে এটা হচ্ছে সিমেট্রিক হচ্ছে মানে কি, এই বাইনারি অপারেশনটা কিন্তু কমিউটেটিভ, বাইনারি অপারেশনটা কী হবে, কমিউটেটিভ, তাই তো। তার মানে কি, এখানে আমরা খুব সহজেই কিন্তু বলতে পারলাম যে একটা উদাহরণ থেকে কী বলতে পারলাম, একটা সংযোজন শক থেকে যে সংযোজন শকটা ক্লোজড কিনা, বাইনারি অপারেশনটা ক্লোজড কিনা, তারপরে বলতে পারলাম কি বাইনারি অপারেশনটা কমিউটেটিভ কিনা, বাইনারি অপারেশনের আইডেন্টিটি এলিমেন্ট কী আছে, বাইনারি অপারেশনের প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স কী হচ্ছে সেটা আমরা দেখতে পেলাম, তাই তো। এবার আমরা দেখব মাল্টিপ্লিকেশন মডিউলো। মাল্টিপ্লিকেশন মডিউলো কী বলছে দেখে নেওয়া যাক। মাল্টিপ্লিকেশন মডিউলো বলছে যে একদম সেম জিনিস, ওখানে আমরা প্লাস করছিলাম আর এখানে গুণ করব, গুণ করে ভাগ, ওখানে যোগ করে ভাগ করছিলাম, এখানে গুণ করে ভাগ। আচ্ছা, এই প্রক্রিয়াকে এই মাল্টিপ্লিকেশন মডিউলো এন বা মাল্টিপ্লিকেশন সার্কেল মডিউলো এন দ্বারা সূচিত করা হয়। এন একটি ধনাত্মক অঙ্কন সংখ্যা, তার মানে গ্রেটার দ্যান 1, যেখানে জেডেনের মধ্যে তাহলে কে থাকবে, জেডেনের মধ্যে কিন্তু এন দিয়ে ভাগ করলে যে ভাগশেষগুলো, সেই ভাগশেষগুলো আমরা এই জেডেনের মধ্যে থাকবে। তাহলে 0 1 2 3 4 5 6 7 করতে করতে আপ টু n-1 পর্যন্ত হবে, যেহেতু এন দিয়ে ভাগ করছি আমরা। হলে এন ভাজক নির্ভর গুণ প্রক্রিয়াকে আমরা নিম্নলিখিতের উপর সংজ্ঞায়িত করি, যেখানে a, b যদি বিলংস টু জেডেন হয় তাহলে a মাল্টিপ্লিকেশন মডিউলো এন বি, এটা মানে কি a আর b কে গুণ করব, গুণ করে যেটা হবে সেটা যদি n এর সমান বা n এর থেকে বড় হয়ে যায় তাহলে n দিয়ে ভাগ করলে যে অঋণাত্মক ভাগশেষটা সেটা আমরা লিখব, আর যদি n এর থেকে ছোটো হয় তাহলে সেই সংখ্যাটাই বলবে। এই যে সব থেকে ছোটো অঋণাত্মক ভাগশেষ যখন a b কে n দ্বারা ভাগ করা হবে, তাই তো। একটা এক্সাম্পল নিই তাহলে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। এই যে 7 আর 3 এদের মাঝখানে দেওয়া আছে মাল্টিপ্লিকেশন মডিউলো 4, তাহলে প্রথম কথা 3 আর 7 গুণ করবো, 3 7 কত 21, 21কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 1, এই কারণটা পাশে লেখা আছে, 21কে 4 দিয়ে ভাগ করছে, ভাগ করে ভাগশেষ 1, তাহলে এই একটাই উত্তর হবে। এখানে কত 8 আর 6 এর মাঝখানে মাল্টিপ্লিকেশন মডিউলো 5 দেওয়া আছে, তা 6টা কত 48, 48কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 5 9 45, 48 থেকে 45 বাদ দিলে 3, তার মানে কি ভাগশেষ 3, এই যে 48 থেকে 5 9 45 প্লাস 3, তাহলে ভাগশেষ 3, তাহলে 3টা কিন্তু হবে অ্যান্সার। 8 নং কত 72, 72কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 6 12 72, মানে ভাগশেষ 0, এই যে 72কে 6 দিয়ে ভাগ করছে 6 12 72, 72 প্লাস 0, তাহলে এই 0টা কিন্তু আমাদের এখানে ভাগশেষ, মানে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এই যে লেখা আছে। তাহলে একটা সেট আমরা নিলাম, আরেকটা এক্সাম্পল নিচ্ছি, একটা সংযোজন টেবিল নেব ঠিক অ্যাডিশন মডিউলের জন্য। এই অ্যাডিশন মডিউলে যেমন দেখিয়েছিলাম মাল্টিপ্লিকেশন মডিউলেতেও আমি একটা নিলাম, এই যে এস একটা সেট নিলাম যার মধ্যে 1 3 5 7 আছে। এখানে আমরা মাল্টিপ্লিকেশন মডিউল 8 প্রক্রিয়াটা করব। তাহলে মাল্টিপ্লিকেশন মডিউল 8 প্রথম 1 3 5 7 এই লেখা হয়েছে, এখানে এই কলামে লেখা হয়েছে 1 3 5 7, এই যে কলামটাতে 1 3 5 7, তাহলে 1 1 কে কত 1, 8-এর থেকে ছোটো কোনো সমস্যা নেই, 3 1 কে 3, 8-এর থেকে ছোটো কোনো সমস্যা নেই, 5 1 কে 5, 8-এর থেকে ছোটো কোনো সমস্যা নেই, 7 1 কে 7, 8-এর থেকে ছোটো কোনো সমস্যা নেই, 3 1 কে কত 3, 8-এর থেকে ছোটো, 3 3 কে 9, 8-এর থেকে বড়ো হয়ে যাচ্ছে, তাহলে 9কে 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ 1 হয়, সেই জন্য এখানে 1, 3 5 কত 15, 15 কিন্তু 8-এর থেকে বড়ো, তাহলে 15কে 3 5 15, 3 5 15, তাহলে 15কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় 7, সেই জন্য এখানে 7 লেখা হয়েছে। ঠিক একই রকমভাবে 3 7 21, 21কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 8 2 16, ভাগশেষ 5 থাকে, সেই জন্য এখানে 5 হয়েছে, এই যে এখানে 5 হয়েছে। 3 7 21, 21কে কেন 8 দিয়ে করছি, যেহেতু মাল্টিপ্লিকেশন মডিউলে 8 ক্যালকুলেট করছি, তাহলে 3 7 21, 21কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষে 5। ঠিক একই রকমভাবে 5 1 কে 5, 3 5 15, এটা 15কে 8 দিয়ে ভাগ করলে 8 1 কে 8, 7 ভাগশেষ থাকবে, 5 5 25, 25কে 8 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, কেন 3 8 24, 25 বিয়োগ 1 মানে 25 বিয়োগ 24 মানে 1, 5 7 35, 35কে 8 দিয়ে ভাগ করলে 4 8 32, 3 ভাগশেষ থাকবে। আর লাস্ট লাইনটা বুঝতেই পারছি আমরা যে 7 1 কে 7, 8-এর থেকে ছোটো, তাহলে ওটা 7 হবে, 3 7 21, 21-এর জন্য আমাদের কত হবে 8 দিয়ে ভাগ করলে 21কে ভাগশেষ কত হয় 8 2 16, 5 হবে। আর 5 7 35, 35-এর জন্য 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4 8 32, 3 হবে ওখানে। আর 7 7 49, 49-এর জন্য 8 দিয়ে ভাগ করলে কত হবে
6 48 এক ভাগশেষ থাকে, তাহলে ওখানে আমাদের ওই লাইনটাতে কত হবে 1। তাহলে আমরা এখান থেকে যদি বলতে যাই যে কম্পোজিশন টেবিল মানে কম্পোজিশনটা ক্লোজড কিনা, মানে এই যে মাল্টিপ্লিকেশন মডিউলো 8 দেওয়া হয়েছে এস সেটের উপরে, এটা ক্লোজড কিনা যদি দেখতে যাই তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে টেবিলের মধ্যে যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটাই কিন্তু সেটের এলিমেন্ট, সেটের বাইরের কেউ কিন্তু এখানে নেই। তার মানে কি এই বাইনারি অপারেশনটা কিন্তু ক্লোজড। এবং এটা কম্পিটিটিভ কিনা কী করে বলবো, এই যে দেখতেই পাচ্ছি যে 1 3 5 7, এইখানে এই কলামে 1 3 5 7, 3 1 7 5, এই কলামে 3 1 5 7, এই 7 5, এই 5 7 1 3, এই কলামে দেখতে পাচ্ছি 5 7 1 3, আর লাস্ট রোতে 7 5 3 1, আর এই লাস্ট কলামে দেখতে পাচ্ছি 7 5 3 1। তার মানে কি এটা কিন্তু সিমেট্রিক, তাই তো, মানে ট্রান্সপোজ নিলে টেবিলটার আবার সেম চলে আসছে। তার মানে এখানে বলতে পারছি কি যে এই যে কম্পোজিশনটা আছে বাইনারি কম্পোজিশনটা মানে বাইনারি অপারেশনটা, এই অপারেশনটা কিন্তু আমাদের কমিউটেটিভ মানে বিনিময় নিয়ম মেনে চলছে। এবং এখান থেকে আইডেন্টিটি এলিমেন্ট কী বলতে পারি, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট চেক করার জন্য সেটের যে এলিমেন্টগুলো আছে 1 3 5 7, দেখবো এই সেটের এলিমেন্টগুলো আবার কোথায় রিপিট হয়েছে, কোন লাইনে, এই যে এই লাইনটায় ফার্স্ট রোতেই রিপিট হয়েছে 1 3 5 7 1 3 5 7, এখানে 1 3 5 7, এইখানে আবার রিপিট হয়েছে এই ফার্স্ট কলামেই 1 3 5 7, মানে এই কলামটা কোথায় রিপিট হয়েছে, এই কলামটা রিপিট হয়েছে এখানে। তাহলে এইটা আর এইটা এদের ইন্টারসেকশানে কে আছে 1, তাহলে একটাই হবে কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট। আমি বলেছিলাম যে আইডেন্টিটি এলিমেন্ট প্রত্যেকটা রোতে একবার করে থাকবে, এই যে এই রোতে একটা আছে, এই রোতে এই একটা আছে, এই রোতে এই একটা আছে, আর লাস্ট রোতে এই কর্নারে আছে একদম লাস্ট। প্রত্যেকটা কলামেও আমরা দেখতে পাচ্ছি একটা করে আছে, এই কলামে এখানে আছে, এই কলামে এইখানে আছে, এই কলামে এইখানে আছে, এই লাস্ট কলামে একদম নিচে আছে, তাই তো। তাহলে প্রত্যেকটা রোতে একবার করে আছে, প্রত্যেকটা কলামে একবার করে আছে। আর এখানে আমাদের ইনভার্স যদি চেক করি তাহলে একের ইনভার্স কী হবে, একের ইনভার্স দেখতে হবে যে একের ইনভার্স যখন আমরা দেখব যে একের বরাবর এইখানে কোথায় আইডেন্টিটি এলিমেন্ট আছে, আইডেন্টিটি এলিমেন্ট এখানে আছে, এর মাথায় যেখানে থাকবে, মাথায় যে এলিমেন্টটা থাকবে সেটা হচ্ছে তার ইনভার্স। তাহলে একের ইনভার্স 1। 3-এর ইনভার্স কী হবে, 3-এর জন্য আইডেন্টিটি এলিমেন্ট এখানে আছে, তাহলে এর মাথায় হচ্ছে 3, তাহলে 3-এর ইনভার্স 3। আর 5-এর জন্য আইডেন্টিটি এলিমেন্ট এখানে আছে, এর মাথায় আছে 5, তাহলে 5-এর ইনভার্স 5, ঠিক একই রকমভাবে 7-এর ইনভার্স 7। তার মানে কি এখানে যে এক্সাম্পলটা আমরা নিয়েছি সেখানে দেখতে পাচ্ছি 1-এর ইনভার্সে নিজেই, 3-এর ইনভার্সে নিজেই, 5-এর ইনভার্সে নিজেই, 7-এর ইনভার্সে নিজেই। তার মানে কি প্রত্যেকটা এলিমেন্টের এখানে ইনভার্সের অস্তিত্ব আছে, এটাও আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে আমরা মাল্টিপ্লাস মডিউলও দেখলাম, মানে অ্যাডিশন মডিউলও n দেখলাম, মাল্টিপ্লিকেশন মডিউলও n দেখলাম। এবার আমরা দুটো এক্সাম্পল দেখব। আমরা ফার্স্ট একটা এক্সাম্পল নিলাম যে একটা সেট নেওয়া হলো এস, যার মধ্যে আছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগাটা হচ্ছে একের কাল্পনিক ঘনমূল আর কি। আমরা ক্লাস 11-এই পড়ে এসেছি এটা কী জিনিস, কমপ্লেক্স নাম্বারে পড়ে এসেছি। আর তাহলে এখানে আমরা যদি গুণের রেসপেক্টে, গুণ প্রক্রিয়ার রেসপেক্টে প্লেন গুণের রেসপেক্টে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কী দেখতে পাচ্ছি, ডটটাকে এখানে লিখলাম, 1 ওমেগা ওমেগা স্কোয়ারটা এখানে লিখলাম, আর এখানে 1 ওমেগা ওমেগা স্কোয়ারটা লিখলাম। 1 ইন্টু 1 মানে কত 1, 1 ইন্টু ওমেগা মানে ওমেগা, 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার, ওমেগা ইন্টু 1 মানে ওমেগা, ওমেগা ইন্টু ওমেগা মানে ওমেগা স্কোয়ার, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ওমেগা কিউব, ওমেগা কিউব মানে কিন্তু 1, সেই জন্য এখানে 1 লেখা হয়েছে। ওমেগা স্কোয়ার ইন্টু 1 মানে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা মানে হচ্ছে ওমেগা কিউব মানে হচ্ছে 1, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে কত হবে এখানে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কীভাবে লিখতে পারি, ওমেগা ইন্টু ওমেগা কিউব মানে 1, তাহলে ওমেগা ইন্টু 1 মানে কত ওমেগা, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মানে যেহেতু ওমেগা সেই জন্য এখানে ওমেগা লেখা হয়েছে, তাই তো। তাহলে এখানে দেখতে পাচ্ছি কম্পোজিশন টেবিলটার রেসপেক্টে এখানে কিন্তু কম্পোজিশন টেবিলটা হচ্ছে ক্লোজড। কেন, এখানে টেবিলে যে কটা এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টটা কিন্তু সেটের এলিমেন্ট, তার মানে কি এই বাইনারি অপারেশনটা হচ্ছে ক্লোজড। এবং আরও কী বলতে পারছি, এই রোটা আমাদের এইখানে রিপিট হয়েছে, আর এই কলামটা রিপিট হয়েছে এইখানে, তাহলে যে এটা হচ্ছে রিপিট রো, রিপিট কলাম, এদের ইন্টারসেকশন আছে 1, তার মানে কি এখানে আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে 1, তাহলে 1-এর ইনভার্স কত 1, ওমেগার ইনভার্স হচ্ছে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ারের ইনভার্স হচ্ছে ওমেগা, তাই তো। খুব সহজে এখানে আমরা দেখে নিলাম। আরও বলতে পারছি কি যে এখানে কিন্তু এই যে টেবিলটা আছে এই টেবিলটার কিন্তু ট্রান্সপোজ নিলে এই সেম টেবিল চলে আসবে। কেন, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এখানেও আছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা ওমেগা স্কোয়ার 1, ওমেগা ওমেগা স্কোয়ার 1, ওমেগা 1 ওমেগা মানে ওমেগা স্কোয়ার 1 ওমেগা, ওমেগা স্কোয়ার 1 ওমেগা, তাই তো। তার মানে এই কম্পোজিশন টেবিলটা আমরা কী বলতে পারছি, কম্পোজিশন টেবিলটা কিন্তু কমিউটেটিভ হবে, মানে বাইনারি অপারেশনটা কমিউটেটিভ হবে, সেটা কম্পোজিশন টেবিল থেকেই আমরা বলতে পারছি। আচ্ছা, আগের দিন আমরা দেখেছিলাম
যে কোনো এলিমেন্টের মানে এস সেটের উপরে একটা বাইনারি অপারেশন দেওয়া আছে স্টার, তার মানে স্টারটা হচ্ছে এস ক্রস এস থেকে এসে একটা ম্যাপিং, এবং এই এস মানে স্টার বাইনারি অপারেশনের রেসপেক্টে এ একটা এলিমেন্ট যেটা হচ্ছে এসের মধ্যে আছে, এই এলিমেন্টের বিপরীত এলিমেন্ট যদি বি হয় তাহলে আমরা বলছিলাম কি এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু ই, যেখানে ইটা হচ্ছে স্টার বাইনারি অপারেশনের রেসপেক্টে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এই বি এলিমেন্টটা আমরা কীভাবে বার করব সেটা কিন্তু আমরা ওখানে আলোচনা করিনি। আমরা একটা এক্সাম্পল এখানে দেখব, আমরা কি বলছি এখানে একটা এক্সাম্পল দেখা যাক। বলছে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে কোনো পদের বিপরীত নির্ণয় করো, যেখানে অপারেশনটা এইভাবে ডিফাইন করে দিয়েছি এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ বি, যেখানে ফর অল বি বিলংস টু আর মাইনাস ওয়ান, মানে এ আর বি এর ভ্যালু কখনোই এক হতে পারবে না, সেই জন্য আর মাইনাস ওয়ান দেওয়া আছে। তাহলে এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ বি এইভাবে ডিফাইন করা আছে। তাহলে একটু দেখা যাক কী করে ক্যালকুলেট করবো। আমরা বলেছিলাম যে যখনই আমাদের যে কোনো পদের বিপরীত নির্ণয় করতে হয়, বিপরীত নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের সবসময় আইডেন্টিটি এলিমেন্টটা বার করে নিতে হয় আগে, কারণ আইডেন্টিটি এলিমেন্ট না হলে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো না, তাই তো? সেই জন্য কিন্তু এখানে আমরা ফার্স্ট যেটা দেখলাম এটা কী বলছে যে এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ বি ফর অল এ বি বিলংস টু আর মাইনাস ওয়ান, এটা দেওয়া আছে। ধরা যাক ই হলো একসম উপাদান, মানে ই হলো আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে কী হয় এ স্টার ই ইকুয়াল টু ই, স্টার এ ইকুয়াল টু এ, মানে আইডেন্টিটি এলিমেন্ট বাম দিক থেকে বা ডান দিক থেকে যেভাবেই কম্পোজ করি না কোনো, সবসময় যে এলিমেন্টের সাথে কম্পোজ করবো সেই এলিমেন্টের রিটার্ন আসবে, সেই জন্য ইকুয়াল টু এ আছে। তাহলে এখন এ স্টার ই ইকুয়াল টু যদি এ, এটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে এ স্টার ই মানে কত হবে, এই এ স্টার বি মানে তো এ প্লাস বি মাইনাস এ বি, তাহলে এ স্টার ই মানে কত হবে এ প্লাস ই মাইনাস এ ইন্টু ই, এ প্লাস ই মাইনাস এ ইন্টু ই ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে ইটা কমন নিলে ওয়ান মাইনাস ই পড়ে থাকে, আর এটাকে ওইদিকে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে এটাকে ওইদিকে পাঠিয়ে দিলে এ মাইনাস এ মানে কত জিরো, আর এখান থেকে ইটা কমন নিলে কী হচ্ছে ওয়ান মাইনাস এ, যেহেতু এটা নট ইকুয়াল টু ওয়ান, কেন এ বিলংস টু আর মাইনাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাস এটা নট ইকুয়াল টু জিরো, তাহলে এটা দিয়ে আমরা ভাগ করে দিতে পারি। তাহলে ই ইকুয়াল টু কত জিরো, যেহেতু এ নট ইকুয়াল টু ওয়ান তাহলে ওয়ান মাইনাস এ নট ইকুয়াল টু জিরো, তাহলে ইকুয়াল টু জিরো। তার মানে কি এই স্টার বাইনারি অপারেশনটা যেটা আছে দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে আমাদের একসম উপাদানটা কত জিরো হলো, তাই তো? তাহলে একসম উপাদানটা জিরো, এটাকে আমরা কাজে লাগিয়ে আমরা কিন্তু এ এলিমেন্ট মানে যে কোনো একটা এলিমেন্ট এ এর বিপরীতটা বার করব। আচ্ছা, ধরা যাক আর মাইনাস ওয়ান সেটের যে কোনো আরবিটারি উপাদান এক্স, এক্সের আমরা বার করছি, এক্সের বিপরীত উপাদান হলো ওয়াই, তার মানে ওয়াইটা কিন্তু আমরা এক্স দিয়ে বার করব। তাহলে এক্সের বিপরীত যদি ওয়াই হয় তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করবে, এক্স স্টার ওয়াই ইকুয়াল টু ওয়াই স্টার এক্স ইকুয়াল টু ই। এখন ইর মান তো জিরো, তাহলে এক্স স্টার ওয়াই ইকুয়াল টু যদি ই নেওয়া হয় তাহলে এক্স স্টার ওয়াই মানে কত হবে, এই যে এখানে এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ বি, তাহলে এক্স স্টার ওয়াই মানে কত হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই, এই যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে ওয়াই বার করতে হবে, তাহলে ওয়াইটা এখান থেকে কমন নিলে কত হচ্ছে ওয়ান মাইনাস এক্স, আর এক্সটাকে ওদিকে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে ওয়াইটা কমন নিলে ওয়ান মাইনাস এক্স, আর এক্সটা ওদিকে গেলে হচ্ছে মাইনাস এক্স, এই যে তাহলে ওয়ান মাইনাস এক্স এটা দিয়ে ভাগ করে দিতে পারবো, কেন যেহেতু এক্স বিলংস টু আর মাইনাস ওয়ান, তাহলে এক্স নট ইকুয়াল টু ওয়ান, তার মানে ওয়ান মাইনাস এক্স নট ইকুয়াল টু জিরো। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কত হচ্ছে ওয়ান মাইনাস এক্সটাকে ওদিকে পাঠিয়ে দিলে এক্স বাই এক্স মাইনাস ওয়ান, এটা মাইনাসটা ভিতরে গুণ করে দিলে এই এক্স বাই এক্স মাইনাস ওয়ান আসছে, এটা বিলংস টু কোথায় আর মাইনাস ওয়ান, কেন যেহেতু এক্স নট ইকুয়াল টু ওয়ান, তাহলে এটা অবশ্যই এক্স বিলংস টু আর মাইনাস ওয়ানে যাচ্ছে, মানে ওয়াইয়ের ভ্যালুটা এক হতে পারছে না। আচ্ছা, তাহলে দেয়ারফোর আর মাইনাস ওয়ান সেটের যে কোনো আরবিটারি উপাদান এক্সের বিপরীত উপাদান কত হচ্ছে এক্স বাই এক্স মাইনাস ওয়ান, মানে কি এই আর মাইনাস ওয়ান সেটে যে কোনো উপাদান এক্সের বিপরীত উপাদান কত হচ্ছে এক্স বাই এক্স মাইনাস ওয়ান, এরকম ফর্মে, তাই তো স্টার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে। তাহলে খুব সহজে আমরা বার করে নিলাম, একটা অঙ্ক এখানে দেখে নিলাম যে এখানে যে দ্বিপদ প্রক্রিয়াটা ছিল এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ বি, এই দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে যে কোনো উপাদানের বিপরীত উপাদান কী করে বার করতে হয় সেটা আমরা দেখলাম, তাই তো? তাহলে আজকেই আমরা এখানে শেষ করব ভিডিওটি, মানে বাইনারি অপারেশনের যে ভিডিওটি আমরা দেখছিলাম সেই বাইনারি অপারেশনের ভিডিওটি আজকেই এখানে শেষ। তাহলে বাইনারি অপারেশন চ্যাপ্টারটা আজকে আমরা ক্লোজ করলাম এখানে। ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা ভিডিওটি দেখো, পার্ট 2 ভিডিওটি এবং পার্ট 1 ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেও দেখা যাবে, বা এই ভিডিওর আইকন বাটনে ক্লিক করলেও দেখা যাবে, সেখানেও ভিডিওটি দেওয়া আছে। ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা ভিডিওটি ভালো করে দেখো এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে, এবং
এই যে বাইনারি অপারেশন আমরা দেখলাম, বাইনারি অপারেশনের যে অঙ্কগুলো আছে বিভিন্ন বই থেকে তোমরা সেই অঙ্কগুলো প্র্যাকটিস করো। কোনো অঙ্ক যদি আটকে গিয়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, হেল্প করে দেওয়ার চেষ্টা করা হবে। সকলকে ধন্যবাদ।